আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় জেলায় পৌঁছানো শুরু করেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। তৃতীয় দফায় ভাসানচরে গেল আরো 1778 রোহিঙ্গা শরণার্থী। এবং পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল, সকল প্রস্তুতি সম্পন্ন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মোকাম সরোজগঞ্জ হাট নিয়ে একটি প্রতিবেদন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। করোনা মহামারীর কারণে 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেওয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আবারও বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনার কারণে চলমান ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বন্ধ থাকা অবস্থায়ও আগের মতো অনলাইন শিক্ষা কার্যক্রম চলবে। সকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আসে। পরে কয়েক ধাপে ছুটি বাড়িয়ে তা চলতি বছরের 30 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কিশোরগঞ্জে পৌঁছেছে 96,600 ডোজ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে সকালে পুলিশি প্রহরায় সিভিল সার্জনের কার্যালয়ে এসব টিকা পৌঁছানো হয়। কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এ টিকা দেওয়া হবে। এখান থেকে উপজেলাগুলোতেও পাঠানো হবে টিকা। এদিকে কুষ্টিয়ায় পৌঁছানো হয় 60,000 ভ্যাকসিন। ভ্যাকসিনগুলো কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। আগামী রবি অথবা সোমবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম। এছাড়া ফরিদপুরেও 60,000 ডোজ টিকা পৌঁছানো হয়। সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান জানিয়েছেন, টিকাগুলো ফরিদপুর জেনারেল হাসপাতালের ঔষধ সংরক্ষণাগারে রাখা হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 9টি উপজেলায় ভ্যাকসিনগুলো পাঠানো শুরু হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। গত 9 মাসে একদিনে এটি সবচেয়ে কম মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,094 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 3 জন এবং চট্টগ্রামে 2 এবং রাজশাহীতে 1 জন মারা গেছেন। সবশেষ মৃতদের মধ্যে 6 জন পুরুষ ও 1 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় 12,075টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছেন 454 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.76%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,34,407 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 414 জন। মোট সুস্থ 4,78,960 জন। তৃতীয় ধাপে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে গেল আরও 1,778 জন রোহিঙ্গা। বৃহস্পতিবার এই রোহিঙ্গাদের কক্সবাজার শরণার্থী শিবির থেকে চট্টগ্রামের বিএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সকালে পতেঙ্গা নৌঘাট থেকে প্রায় 500 রোহিঙ্গা পরিবারের এসব সদস্যকে নিয়ে ভাসানচরে রওনা হয় নৌবাহিনীর 4টি জাহাজ। দুপুরের পর তারা সেখানে পৌঁছে। এর আগে গত বছর 4 ডিসেম্বর প্রথম দফায় 1,642 জন এবং 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় 1,804 জন রোহিঙ্গাকে ভাসানচর নেওয়া হয়। এ নিয়ে মোট 5,224 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হলো। এখন যদি বাসন জরত কেন আছে
সুখ শান্তিল্লা খুশি দেরি ওরা খাস কর্ম করি আমার চাচা হন্ডলে কারণ হইলেন বাদ বাকি হাঙ্গিরে হাইম আরাতের ভালো লাগে দাঁড়াড়ে দাঁড়িয়ে। স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ভোট হবে 63 পৌরসভায়। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে একটানা ভোট। কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। তবে ইতিমধ্যে ব্যালট বাক্স, সিল, মার্কার সহ নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে। এর আগে প্রথম ধাপের পৌর নির্বাচনে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়। রাজধানীর নর্দায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটরকে চাপা দেয়া বাসের হেলপার মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 পথচারী নিহত ও 1 জন আহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জামালদি বাসস্ট্যান্ডে পথচারীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। গুরুতর আহত অপর আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী আলী মুর্তজা সনি বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা যুবলীগ সভাপতি শরীফউদ্দিন প্রধানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে নৌকা সমর্থকরা। রাত 11টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের আগ্রাবাদের একটি বাড়ি থেকে 2টি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ মেহরুন্নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক নারী ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। তবে মুক্তার স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জের স্কুলের আঙিনায় আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আর এর ফলে যেন প্রাণ ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা স্কুলের বারান্দায় এসে ঘুরছেন প্রায় 11 মাস পর। সুনামগঞ্জ শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন জাহিফুল আলম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশনার পর সুনামগঞ্জ শহর ও হাওড়াঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন পর আসা শুরু করেছেন। একে অপরের সঙ্গে দেখা ও কুশল বিনিময় করছেন। কেউ আসছেন বিদ্যালয়ের ভর্তি ফি দিতে, কেউ বা নতুন বই সংগ্রহ করতে। আবার অনেকে কবে পাঠদান শুরু হচ্ছে জানতে চেষ্টা করছেন। 4 ফেব্রুয়ারির মধ্যে স্কুল খুলবে, তো এটা দেখে আমি খুবই উৎসাহী। শুনতে পেলাম যে আমাদের স্কুলটা খুলবে, তখন সত্যি খুব একটা এক্সাইটমেন্ট চালু হয়ে গেল মনের মধ্যে। আমি এবছর এসএসসি পরীক্ষা দিব। শেষ বছরটা কয়েকদিন হলো ক্লাসে বসতে পারবো, আমাদের এই স্কুলটাকে আরেকবার দেখতে পারবো, এই স্কুলে আবার ক্লাস করতে পারবো। শিক্ষকরা জানান, সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ চলছে পুরোদমে। আমাদের স্কুলটাকে প্রতিটা রুম, আমাদের স্কুল আঙ্গিনা, সকল কিছু, আমাদের ল্যাবরেটরি, ল্যাব যা কিছু আছে সকল কিছু আমরা ভালোভাবে ধুয়ে মুছে এবং ডিটারজেন্ট দিয়ে, যেগুলো জীবাণুনাশক দিয়ে আমরা ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে তারা ক্লাসে যাবে, স্যারদের মুখের কথা শুনবে। সর্বসম্মতিক্রমে ঐক্যমত্য প্রকাশ করেছে যে অন্ততপক্ষে যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ক্লাসরুম সিচুয়েশনে যদি পাঠদান না করা হয়, তাহলে অন্ততপক্ষে বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় বন্ধের পর বিদ্যালয় খুলে দিতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা হবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মুজিব জন্মশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে বগুড়ায় ধানের চারার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার কাজ শুরু হয়েছে। দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা করইতলা গ্রামের ১০৫ বিঘা জমিতে দু ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এ উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন আসিম, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এবং সংসদ সদস্য হাবিবুর রহমান। শস্যচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়বে এত বড় স্থানে এটি প্রথম বলে জানিয়েছেন আয়োজকরা। মহান স্বাধীনতার স্থপতি, কৃষি এবং কৃষকের বন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আয়োজনে এই মহান আয়োজনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতীক হিসাবে বঙ্গবন্ধুকে সর্ববৃহৎ শস্যচিত্র সৃষ্টির মাধ্যমে বিশ্বে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর নাম লেখা হতে যাচ্ছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো 10 ফুট দৈর্ঘ্য মৃত ডলফিন। বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুর বনের 3 নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রাণীটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন। ডলফিনটি উদ্ধারের পর কর্মকর্তারা জানান এর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সংরক্ষণাগার না থাকায় ডলফিনটি টুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন নবী। শীত আসলেই বাঙালির পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। এর প্রধান উপকরণ হচ্ছে খেজুরের গুড়, আর এই খেজুর গুড়ের বৃহৎ মোকাম চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট। প্রতি বছরের মতো এবারও দেশের ঐতিহ্যবাহী গুড়ের হাটটি ক্রেতা বিক্রেতায় এখন সরগরম। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিক রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের স্থানীয় স্কুল মাঠে বসে দেশের ঐতিহ্যবাহী এই খেজুর গুড়ের হাট। হাটবার সপ্তাহে সোম ও শুক্রবার। এই হাটটিকেই বলা হয় দেশের সবচেয়ে বড় গুড়ের মোকাম। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত কৃষক, ব্যাপারী ও শ্রমিকদের উপস্থিতিতে হাট এলাকা থাকে সরগরম। এখানকার নলেন ও ছোলা গুড়ের স্বাদ, গন্ধ ও রং অতুলনীয়। আমরা এই গুড় কিনে এখান থেকে বিভিন্ন দেশে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। হাটে গুড় বেচা কেনা করি, প্রচুর টাকা হয় আমাদের, বুঝেছেন। আমার নিজের গাছ আছে 125 বছর ধরে হাট করি। এখানকার খেজুরের গুড় খুব ভালো। গাছ আছে আমার 50টা গাছে এক সিজনে 50,000 টাকা থাকে। প্রতি কেজি গুড় বিক্রি হয় 100 থেকে 120 টাকা দরে। সেই হিসাবে এক ভার গুড় বিক্রি হয় 900 থেকে 1200 টাকায়। সংশ্লিষ্টরা জানান সপ্তাহে 2 দিন এই হাট থেকে প্রায় 4 কোটি টাকার গুড় কেনা বেচা হয়ে থাকে। বর্তমান প্রজন্মকে যে এইটাকে পরিহার করে ঐতিহ্যবাহী গুড়ের হাটটাকে আমরা ধরে রাখবো এবং আরো যদি মানুষকে খাওয়াবো। এখান থেকে প্রতি সপ্তাহে কয়েকশো টন গুড় দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং যারা গুড় পছন্দ করেন তারা এই বাজারের গুড়ই সংগ্রহ করছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই গুড় সম্প্রসারণ এবং এই গুড়ের মান বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি গুড়ে চিনি মিশিয়ে ব্যবসাটাকে নষ্ট করার পায়তারা করছে, এমন অভিযোগ করে বাজার কমিটির নেতারা জানান প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অল্প খরচে অধিক লাভবান হওয়ায় ছাগল পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষরা। রোগবালাই মুক্ত রেখে সঠিক পদ্ধতিতে ছাগল পালনে তাদের সহযোগিতা করছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট খামারের সংখ্যা 157টি। এই এলাকার হতদরিদ্র মানুষেরা প্রাণী সম্পদ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ 2 প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন ছাগলের খামার। প্রকল্পটি শুরু হয় 2014 সালে। মানুষের বাড়ি কাজ করতাম, তাতে আমার সংসার চলতো না, ছেলেপিলে লেখাপড়া শিখাতে পারতাম না। একজনের বাড়ি থেকে আমি 2টো ছাগল পোষানি নিলাম, তার থেকে আমার ছাগল হলো পিপিআর রোগ এবং গুটি বসন্তর মধ্যে এক প্রকার বসন্ত
ছাগল মারা যেত। ছাগল গরুর কোনো সুবিধা হলে স্যারেদের কাছে ফোন করলে স্যারেরা এসে সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট দেয়। এই প্রকল্পের মাধ্যমে কাজ করার ফলে তাদের বিশেষ করে তারা আত্মকর্মসংস্থানের সৃষ্টি হইতেছে, দারিদ্র্য বিমোচন হয়েছে এবং সমিতির আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে নেতৃত্ব প্রকাশ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ। ৯ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলে কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না বলেও জানানো হয়। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩২ জন তৃতীয় লিঙ্গের মানুষের আশ্রয় মিলেছে প্রিয়নীর আশ্রয়ন প্রকল্পে। সমাজে অবহেলিত মানুষগুলো এখন নিজেদের ঘরে শান্তিতে থাকার পাশাপাশি স্বাবলম্বী হতে শুরু করেছে সবজি চাষ আর গো খামার করে। নিজেদের নিরাপদ আশ্রয়স্থল পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের মানুষেরা। দুপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মাহবুব হাসান। সিরাজগঞ্জ জেলার প্রশাসক ডক্টর ফারুক আহমেদ সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। নেত্রকোনার কলমাকান্দার বিষমপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এই আদালত পরিচালনা করেন। এ সময় বাড়ির মালিক আসির উদ্দিনের কাছ থেকে ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে একই উপজেলার শিদলি বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি, পলিথিন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রীর জব্দ এবং ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জব্দ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।